Good afternoon, everyone, and welcome back to our channel Smart Guidance. WBCS 2024 প্রিলিমস পরীক্ষা আগত। মোটামুটি সপ্তাহ দুয়েকের মতোই আর বাকি আছে। এই শেষ মুহূর্তে এসে শেষ 2 সপ্তাহের স্ট্র্যাটেজি আমাদের কি হবে, কি রকম ভাবে আমরা প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে গেলে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেইটা নিয়েই সংক্ষেপে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই বলি, দেখো, ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য যে 200 মার্কস আছে তার মধ্যে একদম প্রথমেই আসে 25 মার্কস ইংলিশ থেকে। ইংলিশের বিষয়টা যদি তোমরা দেখো তাহলে দেখবে যে এখানে কিন্তু দুটো পার্টে মূলত প্রশ্নটা আসে, একটা গ্রামাটিক্যাল পার্ট আর একটা ভোকাব পার্ট। বিগত কয়েক বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে গ্রামারের ন্যারেশন, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স চেঞ্জ, মানে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, এই যে জায়গাটা, কিংবা আমি যদি বলি যে ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, চিরান্ট, তো এই জায়গাগুলোতে কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং তার সাথে অবশ্যই একদম পিওর ভোকাব পার্ট বলতে আমরা যেটা বুঝি, যেমন আমাদের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, ফ্রেজ, ঠিক আছে, এই ধরনের যে জিনিসগুলো আছে এই জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো লাস্ট 2 সপ্তাহে মূলত যেটা করা যেতে পারে সেটা হলো বিগত 10 বছরের প্রশ্নপত্র একটু গো থ্রু করা যেতে পারে, কারণ আমরা দেখেছি এর আগেও ইংলিশে প্রচুর প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে রিপিট হয়। তো ইংলিশের জন্য একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো খুব বেশি কিছু দেখার প্রয়োজন নেই। তোমরা যে যে যতটা পড়েছো সেটাই রিভিশন করো এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো একটু দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এরপরে আমি আসি হিস্ট্রি। ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এর আবার দুটো পার্ট আছে, দেখবে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 25 নম্বর আসে, আর আইএনএম মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এইটাকে কিন্তু ফোকাস করা হয়, এইখান থেকে 25 নম্বর আসে। অর্থাৎ মডার্ন ইন্ডিয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। প্রচুর প্রশ্ন কিন্তু মডার্ন ইন্ডিয়ার পার্ট থেকে আসবে, সেখানে যেমন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থাকছে এবং তার সাথে থাকছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র হিস্ট্রির ক্ষেত্রেও দেখা অত্যন্ত জরুরি। তার সাথে এনসিয়েন্ট এবং মেডিয়েভেল থেকে খুব ডিপলি এই মুহূর্তে আর পড়ার কোনো প্রয়োজন নেই। মূলত যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তোমরা নিশ্চয়ই গো থ্রু করেছো, সেই জায়গাগুলো একটু দেখে যেও। দেখবে হিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হয়। তবে আইএনএম এর যে পোর্শনটা বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে পোর্শনটা, এইটা আমি বলবো একটু ডিপলি পড়ে যেতে, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের উপর ভরসা না করে, কারণ সোশিও রিলিজিয়াস মুভমেন্ট বা এই জাতীয় জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো এই জায়গাটা আমি বলবো শেষ 2 সপ্তাহে একটু ফোকাস করতে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের সাথে সাথে। এরপরে আমি যদি জিওগ্রাফিতে আসি, তাহলে দেখবো যে জিওগ্রাফির ক্ষেত্রে 25 মার্কস আসে। তো জিওগ্রাফির কোন জায়গাগুলো আমি দেখবো, মূলত ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের ইন্ডিয়ার যে বেসিক, যে একদম একদম কোর যে জায়গাগুলো, যেমন হচ্ছে এক্সটেনশন, তোমার হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড, এই যে পোর্শনটা, কিংবা নেবারিং যে স্টেট, নেবারিং যে কান্ট্রিজ, কে কার সাথে বর্ডার শেয়ার করছে, এই যে পোর্শনগুলো, এবং ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক যে ডিভিশন, এই জায়গাটা একটু ভালো করে দেখে যাওয়া উচিত। আর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আমি জিওগ্রাফিতে অবশ্যই বলবো যে রিভার অ্যান্ড রিভার ভ্যালি প্রজেক্ট। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে। যেমন যদি একটা প্রশ্ন বলি, দেখো তোমরা রিকল করতে পারো কিনা, যে আমি যদি বলি যে দেবপ্রয়াগ কোন দুটো রিভারের এর ফলে সৃষ্টি হয়েছে, আশা করি তোমরা সেটা রিকল করতে পারছো, ভাগীরথী এবং অলকানন্দা, তাই তো? তো এই জায়গাগুলো তোমাদের একটু দেখে যেতেই হবে। কিংবা আমি যদি বলি যে যে ওল্ডেস্ট রিভার ভ্যালি প্রজেক্ট কোনটা বা ড্যাম কোনটা, তাহলে আনসার হয় কাল্লানাই ড্যাম, যেটা হচ্ছে তামিলনাড়ুতে আছে, কাবেরী নদীর। তো রিভার এবং রিভার ভ্যালি প্রজেক্টটা আমাদের ভালো করে দেখে যেতেই হবে। তার সাথে আমি বলতে পারি যে এগ্রিকালচার এবং ক্লাইমেটের যে পোর্শনটা, এখান থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। বিশেষ করে আমি বলবো ক্লাইমেটে আমাদের যে লেয়ারগুলো আছে, যেমন হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে লেয়ারগুলো আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন যদি তোমাকে প্রশ্ন করা হয় কোল্ডেস্ট অ্যাটমসফেরিক লেয়ার কোনটা, কি আনসার হবে? মেসোস্ফিয়ার, ঠিক আছে। আবার যদি বলে কোন লেয়ার রেডিও ওয়েভকে রিফ্লেক্ট করতে পারে, আনসার হবে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। তো এই জায়গাগুলো একটু আমাদের দেখে যেতেই হবে। রেনফল থেকে প্রশ্ন আসে, ইন্ডিয়ার যে গড় রেনফল বা ওয়েস্ট বেঙ্গলে কত রেনফল হয়। ভেজিটেশন থেকে কিন্তু কোন ধরনের মানে হচ্ছে ইন্ডিয়াতে বেশি দেখতে পাওয়া যায়, কি ধরনের গাছপালা।
বা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে এটা কি, কোথায় ভেজিটেশন সব থেকে বেশি আছে, পার্সেন্টেজ ওয়াইজ বললে কোথায়, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট জিওগ্রাফি থেকে। আর কি দেখা যেতে পারে, অবশ্যই ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় এসছে, সেটা কোন স্টেটে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন আমি বলি সেলিম আলী ন্যাশনাল পার্ক, এটা কোন স্টেটে আছে মনে পড়ছে? আবার যদি বলি সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি, সেক্ষেত্রে কিন্তু আনসারটা আলাদা হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু একটু গোত্র করে নিও, কখনো জম্মু কাশ্মীর, কখনো গোয়া, ঠিক আছে? যাই হোক, জিওগ্রাফির এই যে গেল। আর এছাড়া আমি বলবো ট্রান্সপোর্ট থেকে খুব বেশি কিছু দেখার দরকার নেই, খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল হাইওয়ে যেগুলো এসছে বা রিসেন্টলি নাম চেঞ্জ হয়েছে আমরা জানি, যে সেইগুলো একবার গো থ্রু করা যেতে পারে। আর লাস্ট বাকি রইল এগ্রিকালচার এবং মিনারেল, মানে আমাদের ইন্ডাস্ট্রির যে পোর্শনটা, এখান থেকে মেইনলি কোন খুব গুরুত্বপূর্ণ কিছু ক্রপস বা মিনারেলস উৎপাদনে কোন স্টেট প্রথম, এইটা একটু দেখে যেও, বা কোন স্টেটে কোন মিনারেল বা ক্রপসটা পাওয়া যায়। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন টাইমে এসছে, দেখবে এই প্রশ্নগুলো গোত্র করে গেলেই হবে। এরপর আমি আসি ইন্ডিয়ান পলিটিতে। ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমিক্স, এই দুটো পোর্শন মিলে কিন্তু 25 মার্কস আসে। এই আমি বলবো কম্পারেটিভলি এটা একটা সেফ জোন, কারণ ইন্ডিয়ান পলিটি থেকে যে প্রশ্নগুলো আসে দেখবে খুবই কমন প্রশ্ন, এখানে খুব একটা কঠিন প্রশ্ন করা হয় না। আর্টিকেলও খুব কমন আসে, যেমন আর্টিকেল 17 আনটাচেবিলিটি, ইউনিফর্ম সিভিল কোড 44, বা অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত আর্টিকেল 40 যেটা বলে, বা কোঅপারেটিভের যে মানে এটা আছে আর্টিকেল 43। তো এই জায়গাগুলো তোমরা দেখে যাবে যে দেখবে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসছে। মূলত প্রিয়াম্বেল, আমাদের ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি ফান্ডামেন্টাল ডিউটি, এবং আমাদের পার্লামেন্ট থেকে কিছু ক্রুশিয়াল প্রশ্ন, যেমন কে কাকে অ্যাপয়েন্টমেন্ট করছে, বা আমাদের যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে, সেগুলো সেইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে। অ্যামেন্ডমেন্টের কথা যদি বলি, কিছু গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট যেগুলো আমরা সবাই জানি, যেমন 61st অ্যামেন্ডমেন্ট, যেখানে তোমার আমাদের যে ভোটিং এজটা সেটা ডিক্রিজ করা হয়েছিল, 42nd অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট যেটা, কিংবা একদম রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, মানে 101 থেকে 106 পর্যন্ত, এইগুলো কিন্তু একটু ভালো করে আমাদের দেখে যেতে হবে। 36th অ্যামেন্ডমেন্ট, 35th অ্যামেন্ডমেন্ট, এই যে জায়গাগুলো, তো খুব একটা এখান থেকে চিন্তা করার দরকার নেই। আর আমি যদি ইন্ডিয়ান ইকোনমিক্সে আসি, তাহলে দেখবে মূলত জিডিপি জিএনপির যে জায়গাগুলো আছে, কিংবা আরবিআই এর যে মনিটারি পলিসি কন্ট্রোল করার যে মেকানিজমগুলো, কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ যে অ্যাপ্রোচগুলো, বিভিন্ন রেটগুলো, পলিসি রেটগুলো, এইগুলো একটু দেখে যেও। ফাইন্যান্সিয়াল মার্কেটে কোনটা মানি মার্কেট কে কন্ট্রোল করছে, কোনটা ক্যাপিটাল মার্কেট কে কন্ট্রোল করছে, এই জায়গাগুলো, কিংবা বাজেট পোর্শনে যদি আসি, কোনটা আমাদের রিসিপ্টের মধ্যে পড়ছে, কোনটা এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে, কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার, কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনটা রেভিনিউ রিসিপ্ট, কোনটা ক্যাপিটাল রিসিপ্ট, এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার একটা ধারণা থাকা দরকার। যেমন আমি যদি বলি এস্টেট প্রপার্টি, এস্টেট প্রপার্টি মানে বিহারির সম্পত্তি, এটা কোন ভাগে পড়বে? প্রথম কথা এটা একটা রিসিপ্ট, ঠিক আছে? দ্বিতীয় কথা, এটা হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই হবে রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট নয়। আবার রেভিনিউ রিসিপ্টের মধ্যে আরো যদি আমি স্পেসিফিক্যালি বলি, তাহলে এটা হবে নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট। তো এই জায়গাগুলো কোনটা কোন দিকে পড়ছে আমাদের কিন্তু জানতে হবে। আবার যদি আমি বলি যে কনস্ট্রাকশন অফ, ধরো রোড, মানে কনস্ট্রাকশন অফ হসপিটাল বা এডুকেশনাল ইনস্টিটিউট বা পাওয়ার প্ল্যান্ট, এগুলো কিন্তু অবশ্যই এক্সপেন্ডিচার ভাগে পড়ছে, এবং এগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। কারণ হচ্ছে এগুলো কম্পালসিভ বা রিপিটেটিভ ইন নেচার, এটা কিন্তু নয়, এবং এগুলো কিন্তু ইনভলভস ইন অ্যাসেট ক্রিয়েশন ইন দি ইকোনমি। তাই অবশ্যই এগুলো তোমার পড়ে যাচ্ছে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে। তো এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। এছাড়া যদি আমি পভার্টি বলি, পভার্টিতে আমাদের যে ক্যালোরি ইনটেকের ব্যাপারগুলো আছে, সেটা গ্রামের ক্ষেত্রে শহরের ক্ষেত্রে কীরকম, ইন্ডিয়াতে মানে পভার্টি কোন পদ্ধতিতে মাপা হয়, এনএসএসও ফুল ফর্ম কি, এই জায়গাগুলো আমাদের কিন্তু দেখে অবশ্যই যেতে হবে। আর এগ্রিকালচার থেকে আমি বলবো যে 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 বিভিন্ন রেগুলেশনগুলো আছে, যেমন হচ্ছে তোমার হচ্ছে পিঙ্ক রেগুলেশন বললে যেটা হয়, ঠিক আছে? তো এটা কোনটা কি, ব্লু বললে কি হবে, এইগুলো কিন্তু তোমাকে একটু দেখে যেতে হবে, এখান থেকে বিভিন্ন সময় প্রশ্ন এসছে। এরপরে আমি যদি আসি সায়েন্স পোর্শনে, সায়েন্স পোর্শন এমন একটা জায়গা যেখানে অত্যন্ত ভাস্ট একটা জায়গা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এক্ষেত্রে আমি বলবো কিন্তু আবার সেই পুরোনো ট্রিক্স, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তোমরা দেখে যাও, সায়েন্সে প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট হয়। ফিজিক্সের ক্ষেত্রে দেখবে যে গ্র্যাভিটেশনের যে জায়গাটা আছে, বা যদি বলি আমি যে সারফেস টেনশনস, ভিসকোসিটি, এই যে জায়গাগুলো, বাউন্ড ফোর্স, আম, বা তুমি বলতে পারো ফিজিক্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে লাইট। লাইট থেকে নানান রকম প্রশ্ন এসছে, কোথায় কি লেন্স ইউজ করা হয় বিভিন্ন সমস্যার ক্ষেত্রে, কোন মানে কোন মিরর কোথায় আমি ইউজ করছি, এই জায়গাগুলো, কিংবা কারেন্টের ক্ষেত্রে যে বেসিক জায়গাগুলো আমরা মানে দেখে যেতেই হবে, ভি ইকুয়াল টু আইআর, এই এ থেকে, বা
আমরা দেখেছি যে টেম্পারেচার বাড়লে একটা মেটালের কন্ডাক্টিভিটি কীভাবে চেঞ্জ হয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেটা কীভাবে চেঞ্জ হবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, এই জায়গাগুলো আমাকে দেখতে হবে। বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মানে মানে কীভাবে ডোপিং করলে সেটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যদি বলি তাহলে এন টাইপ হবে না পি টাইপ হবে, এই জায়গাগুলো আমাকে কিন্তু দেখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো কেমিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে সাথে অবশ্যই রেডিও অ্যাক্টিভিটির যে পোর্শনটা হাফলে পিরিয়ডের যে অঙ্ক, এটা তোমরা দেখেছো, এবং অবশ্যই পিরিয়ডিক টেবিল একটা পিরিয়ড বরাবর বা একটা গ্রুপ বরাবর লেফট থেকে রাইট উপর থেকে নিচে নামলে কোন প্রপার্টি কীভাবে চেঞ্জ হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং তার সাথে কিছু বেসিক অ্যাসিড বা ক্ষারের যে ধর্মগুলো আছে কোনটা কী কাজে লাগে, যেমন যদি আমি চোখের ওষুধ তৈরিতে বোরিক অ্যাসিড লাগে, তাই তো, এই যে জায়গাগুলো ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো এই জায়গাগুলো আমাকে কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে। পিএইচ এর যে ব্যাপারটা আমাদের যে অ্যাসিড রেনের ক্ষেত্রে পিএইচ কী হবে, আমাদের ব্লাডের ক্ষেত্রে পিএইচ কী, এই জায়গাগুলো আমাদের পড়তে হবে। আর বায়োলজির ক্ষেত্রে অবশ্যই আমাকে সেলটা ভালো করে দেখে যেতে হবে, ক্রোমোজোমের স্ট্রাকচার দেখতে হবে, এবং তার সাথে ভিটামিনের ক্ষেত্রে কোন ভিটামিনের কী রাসায়নিক নাম এবং তার অভাবে কী রোগ হচ্ছে, সেই ভিটামিনের সোর্স কী, হরমোনের যে বেসিক জায়গাগুলো, ঠিক আছে, কোন হরমোন যে গ্ল্যান্ডের অবস্থান কোথায়, সেখান থেকে কী হরমোন সিক্রেশন হচ্ছে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তার সাথে অবশ্যই যে অ্যানিম্যাল হরমোন যেগুলো আছে সেগুলো আমাদের একটু গোত্র করতে হবে। আর বায়োলজির ক্ষেত্রে বলতে গেলে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, বিভিন্ন রোগ, সেটা কী ঘটিত রোগ, তার কেরিয়ার বা ভেক্টরটা কে, কার জন্য এটা হয়ে থাকে। যেমন যদি আমাকে বলে যে মেজেন্স বা মাম্পস, এটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। আবার যদি আমাকে বলে টিউবারকিউলোসিস, টাইফয়েড, এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো এই জায়গাগুলো আমাদের একদম ক্লিয়ার রাখতে হবে। এরপর আমি যদি আসি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের একটা পোর্শন থাকে। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের পোর্শনটা থেকে আমি বলবো খুব বেশি পিছনের কারেন্ট অ্যাফেয়ার্স করার দরকার নেই। একটা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবে যে মূলত বেশ কিছু জায়গা থেকে পিএসসি সবসময় ফোকাস করে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা জায়গা হলো অ্যাওয়ার্ড, যে একদম রিসেন্ট যে অ্যাওয়ার্ডগুলো হয়েছে সেটা কে পেয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা যেমন যদি আমি বলি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছে, ঠিক আছে, এই জায়গাগুলো একটু দেখে যাবে, দাদা সাহেব ফাইলকে কে পেয়েছে। আর একটা যদি বলি আমি, সেটা হচ্ছে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও একদম রিসেন্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কে কে অ্যাপয়েন্ট হয়েছে, কি চেঞ্জ হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। বিভিন্ন এক্সারসাইজ দেয় ওরা, যে ইন্ডিয়ার সাথে এই এক্সারসাইজটা কোন কোন কান্ট্রির মধ্যে হয়েছে, যেমন ইন্ডিয়া আর কোন কান্ট্রির মধ্যে হয়েছে, কিংবা যদি আমি বলি গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে, কোন দিন কি পালিত হয় বা তার থিম কি, এটা আমাকে দেখতে হবে। আর অবশ্যই ওরা স্পোর্টসে মাঝে মাঝে করে, তো স্পোর্টস ওরিয়েন্টেড খুব গুরুত্বপূর্ণ যে খবর, যেমন একটা আমি বলছি এবারে কিন্তু রঞ্জি ট্রফি প্রথমবারের জন্য জিতেছে জম্মু কাশ্মীর, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো স্পোর্টস ওরিয়েন্টেড খুব গুরুত্বপূর্ণ যে জায়গা বা খবরগুলো, সেগুলো আমাদের দেখে যেতে হবে, এবং তার সাথে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স। আর স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে আমি বলতে পারি যে বিভিন্ন স্পোর্টস রিলেটেড টার্মিনোলজি, কোনটা কোন স্পোর্টসের সাথে যুক্ত, বা কোন ট্রফি কোন স্পোর্টসের সাথে যুক্ত, এই যে জায়গাগুলো, ফোক ড্যান্স, ঠিক আছে, বা ক্লাসিক্যাল ডান্স কোনটা কোন রাজ্যে বা কোন স্টেটের, এই জায়গাগুলো আমাদের একটু দেখে যেতে হবে। এবং এর সাথে আর গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের থেকে বলতে গেলে যেটা জিওগ্রাফির একটা পোর্শন বলা যায়, কোন ন্যাশনাল পার্ক বা কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, এটা খুব প্রিয় ওদের একটা জায়গা, এখান থেকে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন এসছে, আমরা দেখেছি। আর একদম রিসেন্টলি রামসার সাইট যেগুলো অ্যাড হয়েছে, 99তে রামসার সাইট কোনটা হয়েছে, এই বায়োডাইভার্সিটি হটস্পট যেগুলো, এইগুলো আমাদের কিন্তু দেখে যেতে হবে। আর একটা লাস্ট যে পোর্শনটা আমাদের পড়ে রইলো সেটা হলো ম্যাথ এবং রিজনিং, যেখান থেকে 25 নম্বর আসে। তো দেখবে এখানে মূলত রিজনিং পার্টটা থেকে প্রিলিমসে কিন্তু অপেক্ষাকৃত বেশি প্রশ্ন আসে। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো অ্যারিথমেটিক পার্টটাকেই ফোকাস করবো। অ্যারিথমেটিক পার্টের মধ্যে অবশ্যই পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, এবং মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে। ত্রিকোণমিতি, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, এই সবগুলো মিলিয়ে কিন্তু খুব একটা প্রশ্ন আসে না, বিক্ষিপ্তভাবে দু একটা করে প্রশ্ন দেয়। তাই খুব যাদের এই জায়গাগুলো অলরেডি পলিশ, তারা ঠিক আছে, বাট যারা এই জায়গাগুলো ভয় লাগে, আমি বলবো খুব বেশি এই মুহূর্তে করার দরকার নেই। কারণ একটা দুটো প্রশ্ন হয়তো হচ্ছে পাবে, সেই সময়টা যদি হিস্ট্রি বা জিওগ্রাফিতে দাও, তোমার কিন্তু আরো বেশি উপকার হবে। আর রিজনিং এর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে কোডিং ডেকোডিং একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, তার সাথে ব্লাড রিলেশন, এটা তো আছেই, এবং এর সাথে সিরিজ সিরিজ মিসিং নাম্বার, ঠিক আছে, এই জায়গাগুলো আমাকে দেখে যেতে হবে, এখান থেকে কিন্তু ভুল করলে হবে না।
অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সিলোজিসিং। এই জায়গাগুলো থেকে কিন্তু বারংবার প্রশ্ন এসছে, তো এই জায়গাগুলো তোমরা একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো। আর পাজেল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিলে ওরা খুব ছোট ছোট দেয়, যেগুলো একটু একটু মাথা ঠান্ডা রাখলে তোমরা কিন্তু করতে পারবে। তো শেষ 14 দিনে যে জায়গাগুলো বললাম সেইগুলোর প্রত্যেকে নিজের সুযোগ সুবিধা মতো যতটা সম্ভব ফোকাস করে পড়ো, এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা দেখো। ঠিক আছে, আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে তোমরা যারা WBCS 2024-এ বসছো তাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। আশা করি তোমরা সফল হবে। আর তোমরা যদি তোমাদের প্রস্তুতিকে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে এখানেও আমরা গাইড করছি, এবং খুব শীঘ্রই আমাদের নতুন আরেকটা উদ্যোগ শুরু হতে চলেছে, যেখানে কিন্তু তোমাদের গাইড করবেন সেই সমস্ত মানে টিচাররা যারা সেন্ট্রাল এবং রাজ্যের বিভিন্ন পরীক্ষায় কিন্তু সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তারাই তোমাদের গাইড এবং মেন্টর হিসাবে কাজ করবে। এখানে প্রত্যেককে যে প্রবলেমগুলো ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করা, শুরুতেই যে কঠিন কঠিন বই তোমাদের পড়তে সমস্যা হয় সেগুলোকে একটু ইজি করে দেওয়া, এইভাবে কিন্তু তোমাদের পাশে থেকে তোমাদেরকে গাইডেন্স দেওয়া হবে। আর যারা ইচ্ছুক তারা দেখবে নিচের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের মারফত তোমরা যোগাযোগ করতে পারো। আরও একবার বলছি, WBCS 2024-এর জন্য তোমাদের সবার জন্য আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা। আমরা প্রার্থনা করবো তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা সফল হবে। ধন্যবাদ।